আসল নাম বলবো না, আপনারা কেউ কেউ হয়তো চিনে ফেলবেন। ধরে নিন ইন্দু। অনেক কাল আগে এক মেসেই আমরা থাকতুম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ইন্দু কলকাতার উত্তরে দক্ষিণে গানের টিউশন করে বেড়াতো। মধ্যে মধ্যে দুটো একটা প্রোগ্রাম পেত রেডিওতে। আমার সঙ্গে হৃদ্যতার প্রধান কারণ আমি তখন ওর জন্যে গান লিখে দিতুম। ও সেগুলি রেডিওতে গেয়ে আসতো। তারপরে পাশ করে আমি একটা মফস্বল কলেজে চাকরি নিয়ে এলুম। 2-4 বার কলকাতায় এলে দেখাশোনা হয়েছে। তারপর আর যোগাযোগ রইল না। তবে দূর থেকেও বুঝতে পারতুম ইন্দুর এখন নাম হচ্ছে। 2-4খানা রেকর্ড বেরুলো। একবার তো একটা পুজোর প্যান্ডেলে 3 দিনে 50 ওর একটা গান বাজলো। ও যে জনপ্রিয় হয়েছে তারই নিরিখ। রেডিও খুললে প্রায়ই কানে আসতো, এখন আপনাদের আধুনিক গান গেয়ে শোনাচ্ছেন ইন্দুভূষণ। উঠতি ইন্দু কি করে ধীরে ধীরে অন্তে নামলো সে আমি খেয়াল করিনি। অনেক নাম আর অনেক কাজের ভিড়ে ও যে কখন কোথায় হারিয়ে গেছে তা লক্ষ্য করবারও সময় পাইনি। রেকর্ড রেডিওতে ইন্দুর অনুপস্থিতি এমন কিছু মারাত্মক শূন্যতা বলেও বোধ হয়নি কোনো দিন। এমনকি আজকেও এই আচমকা আকাশ ভাঙা বৃষ্টিতে যদি শ্যামবাজারের এই মনোহারী দোকানটার সিঁড়িতে উঠে না দাঁড়াতুম, তাহলে ইন্দুকে নিয়ে এই লেখাটা লেখবার কোনো দরকার হতো না। শ্যামবাজারের পঞ্চমুণ্ডি তীরধার বৃষ্টিতে প্রায় অন্ধকার। ছত্রহীন অবস্থায় বেকুবের মতো দাঁড়িয়ে আছি আর ভাবছি, এ কাণ্ড যদি আর আধ ঘন্টা চলে তাহলে ঠনঠনের মোড়ে নেমে গন্তব্যস্থলের দিকে আমায় সাঁতার কাটতে হবে। এমন সময়ে কে বললে, সুকুমার না? তাকিয়ে দেখলুম দোকানদার। আশ্চর্য হয়ে বলতে যাচ্ছি, আপনাকে তো ঠিক, কিন্তু কথাটা শুরু করবার আগেই দোকানদার বলল, আমায় চিনতে পারছো না? না, আমি ইন্দু। কয়েকজন চেনা ইন্দু ভাঙাচুরো কয়েকটা জলের ঢেউয়ের মতো চোখের সামনে কাঁপল কিছুক্ষণ। তারপর ভাঙা রেখাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে স্পষ্ট রূপ নিলে একটা, আর স্মৃতি এসে সমস্ত জিনিসটাকে সম্পূর্ণ করে দিলে। বললুম, আরে আমাদের গাইয়ে ইন্দু যে! এতক্ষণ পরে মনে পড়লো, আমি তো দেখেই চিনতে পেরেছিলুম। বললুম, অনেক দিন তো দেখাশুনো নেই, তাই প্রথমটা। হ্যাঁ, অনেক দিন। 43 সালে শেষ দেখা তোমার সঙ্গে। 16 বছর হয়ে গেল। 16 বছর? তাই বটে। তাকিয়ে দেখলুম ওর দিকে। দুজনেই 40 পার হয়ে চলে এসেছি। যৌবন ছাড়িয়ে পা দিয়েছি প্রৌঢ়ত্বের ধাপে। সে দিনগুলো আর কোথাও নেই, যখন ছাদে বসে একটার পর একটা রবীন্দ্রনাথের কবিতা আমি আবৃত্তি করে যেতুম, আর ও আমাকে ঘন্টার পর ঘন্টা গান গেয়ে শোনাতো। ইন্দু কাউন্টারের একধার থেকে একটা ভাঁজ করা তক্তা তুলে বললে, এসো সুকুমার, ভেতরে এসো, বাহিরে দাঁড়িয়ে কেন? ভেতরে ঢুকে এলুম। সাবান, তেল, সেন্ট, টফি, বিস্কুটের পরিবেশ, সেই বিচিত্র মিষ্টি গন্ধের আবহাওয়া। ইন্দু নিজের লোহার চেয়ারটা আমার দিকে ঠেলে দিয়ে একটা টুল টেনে নিলে। আবার খানিকক্ষণ মুখোমুখি চেয়ে রইলুম নিঃশব্দে। আমি দেখলুম ইন্দুর চোয়াল দুটো ভেঙে নেমেছে। রগের চুল সাদা, ডান হাতের আঙুলে রূপোর উপর পলা বসানো আংটি। তার মানে গ্রহ শান্তিতে ওর বিশ্বাস জন্মেছে। আর ইন্দু আস্তে আস্তে বললে, তোমার সেই শার্প চেহারা আর নেই, কেমন বুড়োটে গোলগাল হয়ে গেছো। অমন চমৎকার কোঁকড়া চুলগুলোই বা গেল কোথায়? মাথার অর্ধেক জুড়ে যে টাক পরিয়ে বসে আছো। হেসে বললুম, তুমিও যে খুব আদি অকৃত্রিম আছো তা নয়। দুজনেই এখন ভাঁটার পথ ধরেছি, যা নিয়ম। সে যাক, কাজের খবর বলো। এ দোকান তোমার নাকি? কি আর করা, বাঁচতে হবে তো। তা ভালোই, বাণিজ্যে লক্ষ্মী লাভ। লক্ষ্মী সরস্বতীর সাধনা করছো একসঙ্গে, ব্যবসাও চলেছে, গানও গাইছো।
ইন্দু তৎক্ষণাৎ জবাব দিলে না। প্রবল ধারায় বৃষ্টি পড়ছে বাহিরে, ভিজতে ভিজতে চলেছে কাঁচতোলা গাড়িগুলো, রাস্তার উপর দিয়ে ফেনিয়ে চলেছে ঘোলা জল। সেদিকে কিছুক্ষণ দৃষ্টি মেলে রেখে বললে, গান ছেড়ে দিয়েছি ভাই, সরস্বতীকে একেবারে বিসর্জন দিয়ে দিয়েছি। সে কি হে, গান ছাড়লে কেন? তস্মিন তুষ্টে। সংস্কৃত ছাড়ো, তোমার তো বেশ নাম হচ্ছিল, রেকর্ড বেরুচ্ছিল, পপুলার হচ্ছিলে। হ্যাঁ, চালিয়ে গেলে একটা চলনসই গাইয়ে বলে লোকে মনে রাখতো অন্তত, কিন্তু ছাড়তেই হলো। ওই যে বললুম তস্মিন তুষ্টে। মানে? আমার স্ত্রীর জন্যে। স্ত্রীর জন্যে? আমি যেন বিষম খেলুম একটা। মেয়েরা গান পছন্দ করে না এরকম কথা এই প্রথম শুনলুম। জলের উপর আলোর ঝলকানির মতো গান আর মেয়েরা একাকার, দেহের উপর লাবণ্য। আমার মতো বেসুরো কেউ রাসব কণ্ঠে গানের চর্চা করলে ললিতকলা বিধৌরা নিশ্চয়ই সঙ্গতভাবে আপত্তি করতে পারে, কিন্তু ইন্দু সম্বন্ধে তা তো কোনো মতেই বলা যায় না। আমি বললুম, তোমার স্ত্রী কি ও রসে একেবারে বঞ্চিত নাকি? ইন্দু অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমার দিকে, বলল, না, একসময় ও বেশ ভালোই গাইতো, রেডিওতেই আমাদের প্রথম দেখা হয়েছিল। একটু থেমে বললে, এবং প্রেম। নিজে ভালো গাইতে পারেন, অথচ। আমার বিস্ময়টাকে সম্পূর্ণ শেষ করতে দিলে না ইন্দু, বললে, একটু দাঁড়াও, চা বলে আসি। এই বৃষ্টির ভেতরে যাবে কোথায়? পাশেই চায়ের দোকান, আসছি। একটা ছাতা টেনে নিয়ে বেরিয়ে গেল। আমি বাহিরের দিকে তাকিয়ে বসে রইলুম। এক টানা বৃষ্টি চলেছে, ভরা ভাদর। মনে পড়ল এমনই দিনে মেসের ঘরের দরজা জানালা বন্ধ করে দিতুম আমরা। ঘরে ছড়িয়ে পড়তো একটা ঠান্ডা নীলচে ছায়া। বাহিরে বর্ষার মল্লার বাজত, আর হারমোনিয়াম টেনে নিয়ে ইন্দু গেয়ে চলতো চোখ বুজে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। আশ্চর্য, আজ আর ইন্দু গান গায় না। চোখে পড়ল টেবিলের উপর এক চিলতে কাগজ। আমি দোকানে ঢোকবার আগে ছায়া ঘনানো ঘরে ইলেকট্রিকের আলো জ্বেলে ও সাবান বিস্কুটের হিসেব লিখছিল। তার প্রথম লাইনে স্নাপ 1 ডজন। ইন্দু ফিরে এলো। পেছনে চায়ের দোকানের বেয়ারা এলো কেটলি হাতে। হলদে কাগজের উপর রাখলো 4খানা বিস্কুট। 2টো কাপে চা ঢেলে দিয়ে গেল। ইন্দু বললে, নাও হে, চা খাও, খুব এখন তাড়া নেই তো? না, সেরকম কিছু নয়, আর বৃষ্টি না ছাড়লে বেরোতেও পারবো না। কিছুক্ষণ চা বিস্কুটের পালা চলল। ড্রয়ার থেকে সিগারেট বের করে ইন্দু আমাকে একটা দিলে, নিজে বিড়ি ধরালো। বুঝলুম বিড়ি খায়, সিগারেটের প্যাকেট রাখে খাতিরের খরিদ্দারদের জন্যে। হঠাৎ নির্ভেজাল ব্যবসায়ী হয়ে গেছে। তারপর বিড়িতে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া বাহিরের বৃষ্টির কুয়াশার মধ্যে ছড়িয়ে নিভন্ত চোখে বললে, গানটা ছেড়েই দিতে হলো ভাই, উপায় ছিল না। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো এইবার ও নিজের কথা বলতে আরম্ভ করবে। আমি নির্বাক শ্রোতার ভূমিকা গ্রহণ করলুম। তোমাকে বলেছিলুম রেডিওতে আমাদের পরিচয়, তারপর প্রেম। ও অংশটার ছেলে মানুষই আজকেও আর নতুন করে বলবার দরকার নেই। মানে একসঙ্গে বেড়ানো, সিনেমায় যাওয়া, চা খাওয়া, গান গাওয়া আর স্বপ্ন দেখা। শিখা বলতো, আমরা শিল্পী, দুজনে মিলে আমাদের জীবনকে শিল্প করে তুলব। আমি বলতুম, আমার গানে তুমি সুর দেবে, তোমার গানে আমি। শিখা বলতো, বিয়ের পরে আমরা একটা ডুয়েট গাইব। আমি হেসে বলতুম, সিম্বলিক, আমাদের জীবনে দ্বৈত সঙ্গীত। সুর আর প্রেম, এই দুয়ে মিলে আমাদের আকাশ ভরে উঠল স্বপ্নে। তারপর যথা নিয়মে বিয়ে, দুজনেই কায়েত, দুজনেই মধ্যবিত্ত, এবং আরও বড় যোগাযোগ, বহুকাল দেশ ছাড়া হলেও দুজনেরই আদি বাড়ি বরিশালে। কোনো পক্ষ থেকেই আপত্তির কোনো কারণ ঘটল না, বরং সবাই খুশি হয়ে বললেন রাজ্যটক।
শিখাকে নিয়ে বাসা বাঁধলুম। তখন প্রচুর গানের টিউশন করি, ভালো আয়। রেকর্ড থেকে কিছু রয়্যালটি আসছে, রেডিওতে নিয়মিত প্রোগ্রাম, দু একটা ছবিতে প্লেব্যাকও করছি। খাটনি ছিল, অবসরও ছিল, আর সেই অবসরটুকু আমাদের সত্যি সত্যি সুরে আর স্বপ্নে ভরে উঠত। কিন্তু প্রথম ঘা লাগলো স্বপ্নে গ্রামোফোন কোম্পানির কাছ থেকে। শিখা মোটের উপর মন্দ গাইতো না, অভাব যা ছিল শিক্ষার। আধুনিক গানের কটা আর্টিস্টই বা তেমন করে সাধনা করে আজকাল। ডুয়েটের প্রস্তাব নিয়ে যেতেই গ্রামোফোন আপত্তি তুলল। আমার কোনো রেকর্ড তারা খুশি হয়েই করতে রাজি আছে, কিন্তু শিখা চলবে না, ওর কোনো নাম নেই। এবং দ্বিতীয়ত খুব ভদ্র ভাষাতেই বললে, আমি কিছুটা জনপ্রিয় হলেও এমন কিছু পঙ্কজ মল্লিক নই যে নামের জোরেই শিখাকে টেনে নিয়ে যেতে পারবো গাধা বোটের মতো। তবে ডুয়েট যদি গাইতে চাই তাহলে শ্রীমতী অমুক বা শ্রীমতী তমুকের সঙ্গে। নলিন সরকার স্ট্রিট থেকে যখন বেরিয়ে এলুম তখন শিখার মুখের দিকে আমি চাইতে পারছিলুম না। ট্রামে উঠে আস্তে আস্তে বললুম, ভয়ঙ্কর ডাঁট হয়েছে ওদের, চলো একবার মেগাফোন বা হিন্দুস্থান হয়ে। বাহিরের দিকে মুখ ফিরিয়ে বসেছিল শিখা, বললে, না। না কেন? সবাই ওদের মতো নয়, আমি তোমায় বলছি। মুখ না ফিরিয়েই শিখা বললে, মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কেন? সত্যিই তো, তোমার নাম আছে বলে ওরা আমাকে নেবে কেন? কিন্তু তুমিও তো রেডিও আর্টিস্ট। রেডিও তো সবাইকেই চান্স দেয়, ওদের দরজা সকলের জন্যই খোলা। আত্মদর্শন নয়, ব্যথা পেয়েছে, কিন্তু কিভাবে যে এর প্রতিকার সম্ভব ভেবে পেলুম না। আমাদের পারিবারিক জীবনে এই প্রথম মেঘের ছায়া নামলো। পরদিন থেকে শিখা বসলো তানপুরা নিয়ে, রেওয়াজ চালালো ঘন্টার পর ঘন্টা। কিন্তু একটা সত্যি কথা বলি তোমাকে, আমি বুঝতে পারলুম ওর যতখানি স্বাদ আছে ততটা সাধ্য নেই। ন্যাক আছে কিন্তু ট্যালেন্ট নেই। অর্থাৎ ও চিরকাল কোনো মতে চালাতে পারবে, কিন্তু সুপ্রীতি ঘোষের মুন্সিয়ানা কিংবা কণিকা দেবীর মাধুর্য কোনো দিন ওর গলায় আসবে না। শিখা প্রায় বলে, অনেক ইমপ্রুভ করেছি না? আমি বলি, অনেক। কিন্তু মনে মনে জানি শিখা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, ঠিক সেই জাতের গাছের মতো, যা খানিকটা বাড়বার পরে আর কিছুতেই বড় হতে চায় না। নিজের বিদ্যে যথাসাধ্য দিয়ে চেষ্টা করলুম। একজন বড় ওস্তাদের কাছেও নাড়া বাঁধল বছর দুই। গলাটা একটু মাজা হলো, তাল মানের কান ভালো হলো আরও। কিন্তু গাঁদা গাছের ডালে গোলাপ ফুটল না। একদিন বললুম, চলো আর একবার গ্রামোফোনে যাই। শিখা বললে, না, ওদের দয়া আমি চাইতে যাব না, যেচে ওরা আমার কাছে আসবে, দেখে নিও। সেই শুভ দিনটা যে কবে আসবে আমি ঠিক অনুমান করতে পারলুম না। নিজে সামান্য যেটুকু গান বুঝতে পারি তাতে অতখানি আশাবাদী হওয়া আমার পক্ষে শক্ত। চায়ের দোকানের বেয়ারা এলো কাপ নিতে, ইন্দু তাকে পয়সা মিটিয়ে দিয়ে আর একটা বিড়ি ধরালো। আমার দিকে এগিয়ে দিলে সিগারেটের প্যাকেট। বেয়ারাটা বেরিয়ে গেলে আবার বলতে আরম্ভ করলো, শিখার কথা থেকে বুঝতে পারছো এবার একটা আত্মপ্রত্যয় আসছিল ওর মনে। এরপর থেকে একটা নতুন কমপ্লিকেসি আরম্ভ হয়ে গেল। নানান জায়গা থেকে আমার ডাক আসে, সরস্বতী পুজোর আসরে, অফিস কলেজের সোশ্যালে, নানান জলসায়। তখন আমার খানদুই রেকর্ড বাজারেও খুব ভালো চলেছিল, আমার চাহিদা জমে উঠছিল ক্রমে। একদিন একটা পার্টির সঙ্গে কথা বলে ভেতরে আসতে দেখি শিখা চুপ করে বসে আছে, মুখের চেহারা থমথমে। কি হলো তোমার? ভাবছিলুম পুরুষ জাতটা কি স্বার্থপর। মন্তব্যটা নারী মাত্রেরই সাধারণ সিদ্ধান্ত হলেও এই মুহূর্তে যে ওটা একাগ্নি বাণ, এই সাধারণ সত্যটুকুকে বোঝবার মতো বুদ্ধি আমার ছিল। অকারণ আক্রমণে চমকে উঠে বললুম, কেন? তুমি তো ইচ্ছে করলেই আমার কথাটাও ওদের বলতে পারতে। ওরা নিজে থেকে না বললে? ওদের হয়তো খেয়াল হয়নি, হয়তো ওরা জানেই না আমিও এ বাড়িতে থাকি।
কিন্তু তুমি তো সেটা ওদের মনে করিয়ে দিতে পারতে। আমি চুপ করে রইলুম। আর হঠাৎ ঝকঝক করে উঠল শিখার চোখ দুটো। তার মানে তুমি চাও না যে লোকে আমাকে জানুক? তুমি ভাবো রেডিও আমাকে নিছক দয়া করে প্রোগ্রাম দেয়, আর গানের আসরে আসবেন অমুক দেবী তমুক শ্রীমতী, তাদের মাঝখানে আমাকে নিয়ে গেলে তো তোমার রসালাপেও তো কিছু অসুবিধে হবে। মুহূর্তের মধ্যে আবহাওয়াটা যেমন ঘোলাটে তেমনি কদর্য হয়ে গেল। যদিও জানি শেষ ইঙ্গিতটা নিছক একটা বাড়তি খোঁচা দেবার জন্যেই বলা, তবু আমি মরমে মরে গেলুম। লজ্জায় আকুল হয়ে বললুম, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ওদের টেলিফোন করছি। থাক, অনুগ্রহে দরকার নেই আর। শিখা উঠে গেল সামনে থেকে। কিন্তু যে কুৎসিত একটা আবর্ত সৃষ্টি করে গেল, আমার মনটা অনেকক্ষণ ধরে পাক খেলো তার ভেতরে। বেশ বুঝতে পারলুম আমাদের পারিবারিক দ্বৈত সঙ্গীত এতদিনে সত্যিই বেসুরো বাজতে আরম্ভ হয়েছে। তারপর থেকে আমাকে এক করুণ প্রহসনের ভূমিকা নিতে হলো। কোনো দল এলেই সুযোগ বুঝে কথা পাড়তে চেষ্টা করি। যদি চান তো আমার স্ত্রীও। যারা বিনি পয়সায় আসে তারা খুশি হয়ে রাজি হয়। শিখা চালিয়ে যায় একরকম। কোথাও কোথাও এনকোরও পায়। কোনো কোনো বড় পার্টি নিরুৎসাহভাবে বলে, আচ্ছা তবে উনিও চলুন। আর কেউ কেউ সরাসরিই বলে, দেখুন আমাদের সব এ ক্লাস আর্টিস্ট, তার ভেতরে ওকে অ্যাকোমোডেট করা। যাই হোক, যথাসাধ্য নানা জায়গায় আমি নিয়ে যাই শিখাকে। একদিন শিখা বললে, কই আমাকে তো টাকা দিলে না। আমি চমকে উঠলুম। তারপর অভিনয়ের উপর রং চড়াতে হলো আরেক দফা। কয়েক মুহূর্ত ইতস্তত করে ব্যাগ বের করলুম পকেট থেকে। বললুম, এই নাও 25 টাকা, পার্টির পয়সা নেই তাই আমাকে 30 আর তোমাকে 25 দিয়েছে। স্বচ্ছন্দ মনে হেসে উঠল শিখা। তাই বলো, এমনি করে আমার টাকা মেরে দিচ্ছ তুমি? তারপর গালে একটা আদর করে টোকা দিয়ে বললে, চোর। বললুম, রাখো টাকাটা। শিখা বললে, তোমার সংসারের টাকা তুমি রাখো, আমি ওর কি জানি। বলে সেই চলন্ত ট্যাক্সিতেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দেখলুম অনেক দিন পরে ও আবার আগের মতো খুশি আর সহজ হয়ে উঠেছে। কিন্তু দুঃখে, সহানুভূতিতে আর লজ্জায় মনের ভেতরটা আমার পুড়ে যেতে লাগলো। এরপর এ প্রায় বাঁধা নিয়ম হয়ে দাঁড়ালো। কখনো ওকে 30 দিই, কখনো 50। অর্থাৎ টাকাটা ওকে দেখালেই চলে, টাকার উপর ওর কোনো আকর্ষণ নেই। আর 10 জন সাধারণ মেয়ের মতো নিজের শাড়ি গয়নার কথা ও কখনো ভাবতে চায় না। নিজের সাধনা নিয়ে থাকতে চায়, আর আর্টিস্ট হিসেবে স্বীকৃতিটুকু পেলেই ওর খুশির অন্ত নেই। কিন্তু সুকুমার মিথ্যেকে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। একদিন দারুণভাবে সব ভেঙে চুরমার হয়ে গেল। একটা বড় জলসার পরে দুজনে গাড়িতে উঠেছি। আমি 50টা টাকা গুঁজে দিচ্ছি শিখার হাতে। এমন সময় শব্দভেদী বান এলো। পয়সা দিয়ে এসব শিখা ফিখাকে কেন যে আনে? পাগল, কে পয়সা দিয়েছে শিখাকে? ইন্দুবাবুকে আনতে গেলে ওই এক জ্বালা। কেবল ইনসিস্ট করেন স্ত্রীর জন্যে। বলেন, কিছু দিতে হবে না, শুধু 2-1টা গান। গাড়ি চলতে শুরু করেছিল, বাকিটা শোনা গেল না। কিন্তু যেটুকু শোনা গিয়েছিল তাই যথেষ্ট। বিবর্ণ মৃত দৃষ্টি তুলে একবার মাত্র শিখা তাকালো আমার দিকে। ঠোঁট দুটো কেঁপে উঠল। প্রায় নিঃশব্দ স্বরে বললে, কেন বলনি আমাকে? কেন বলনি এতদিন? তারপর দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। সে কান্না জীবনের সবচেয়ে বড় লজ্জার, সব চাইতে বড় পরাজয়ের। সে কান্নাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। সেই দিন তখনই আমি মনস্থির করলুম সুকুমার, আর গান গাইব না। আবিষ্কার করলুম আমার গানের চাইতে শিখাকেই আমি বেশি ভালোবাসি। গান এসে মাঝখানে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, আমাদের দুজনকে বিচ্ছিন্ন আর বিশ্লিষ্ট করে দেবে, এ আমি কিছুতেই সইব না। সেই মাস থেকেই দোকান করলুম। হারমোনিয়াম, তানপুরা, বায়া তবলা সব বিক্রি আর বিলি করে দিয়েছি।
এখন দোকানদার, ব্যবসা খুব খারাপ চলছে না। আর শিখা, শিখা এখন কর্পোরেশনের স্কুলে মাস্টারি করে, না গানের টিচার নয়। ইন্দু থামল। বাহিরে বৃষ্টিও থেমেছে। ইন্দু আর কখনো গাইবে না, এসো এসো শ্যামচ্ছায়া ঘন দিন। আমি ওর দোকান থেকে নেমে গেলে আবার পেন্সিলটা তুলে নিয়ে হিসেব লিখবে, স্ন্যাপ 1 ডজন। আমি উঠে দাঁড়ালুম।